আপনারা দেখছেন একুশে টেলিভিশন। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি একুশে টেলিভিশনের স্বাস্থ্যসেবা ও তথ্য বিষয়ক নিয়মিত অনুষ্ঠান এসকেএফ নিবেদিত ডায়াবেটিস জিজ্ঞাসা অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি ডাক্তার নন্দিনী সরকার। দর্শক, আমাদের আজকের আলোচনার বিষয় বিশ্ব ডায়াবেটিস দিবস, প্রতিরোধ ও প্রতিকার। এ বিষয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন ডাক্তার এম সাইফুদ্দিন, সহযোগী অধ্যাপক, ডায়াবেটিস ও হরমোন বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। আমাদের সাথে স্টুডিওতে আজ আরও উপস্থিত আছেন ডাক্তার ফারিয়া আফসানা, সহকারী অধ্যাপক, ডায়াবেটিস ও হরমোন বিভাগ, বারডেম জেনারেল হাসপাতাল ও ইব্রাহিম মেডিকেল কলেজ। চলুন কথা বলি আমাদের আজকের অতিথিদের সাথে। কেমন আছেন? জি, ভালো আছি। আপনাদেরকে আমাদের আজকের অনুষ্ঠানে স্বাগত। আমরা জানি যে সারা বিশ্বে দিন দিন কিন্তু ডায়াবেটিসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলেছে। ডায়াবেটিস সম্পর্কে সচেতনতা তৈরির লক্ষ্যে প্রতি বছরই কিন্তু পালিত হয়ে থাকে বিশ্ব ডায়াবেটিস দিবস। 14ই নভেম্বর পালিত হয় বিশ্ব ডায়াবেটিস দিবস। এই বিষয়ে আজ আমরা কথা বলবো। শুরুতে আমাদের সাধারণ দর্শকদের জন্য আমি খুব সাধারণ ভাষায় জানতে চাইবো আপনাদের কাছে। আমি প্রথমেই ডাক্তার এম সাইফুদ্দিন স্যারের কাছে জানতে চাইবো যে ডায়াবেটিস কি এবং কেন হয়। আসলে আপনি যে প্রশ্ন করলেন ডায়াবেটিস কি এবং ডায়াবেটিস কেন হয়, আসলে রক্তে সুগার বা গ্লুকোজের নির্ধারিত মাত্রার চেয়ে বেশি হয়ে সেটাকে আমরা ডায়াবেটিস বলি। যেমন আমি খুব সাধারণভাবে যদি আপনাকে বলি, খালি পেটে ডায়াবেটিস অথবা ব্লাড সুগার যদি 7 অথবা তার চেয়ে বেশি এবং আমরা গ্লুকোজ খেয়ে 2 ঘন্টা পরে যদি 11.1 অথবা তার চেয়ে বেশি, অথবা 3 মাসে অ্যাভারেজ যে ডায়াবেটিস যেটা আমরা HbA1c বলি মেডিকেলে, সেটা যদি 6.5 অথবা তার চেয়ে বেশি হলে সেটাকে আমরা ডায়াবেটিস বলছি। আর ডায়াবেটিস কেন হয়, আসলে ডায়াবেটিসের বিভিন্ন ধরন আছে, টাইপ 1, টাইপ 2 এবং আদার স্পেসিফিক টাইপস এবং প্রেগন্যান্সি ডায়াবেটিস। তো আমাদের দেশে মূলত টাইপ 2 ডায়াবেটিস সারা পৃথিবীতে অনেক বেশি। আমাদের দেশে সংখ্যা ধরেন 98 to 99% টাইপ 2 ডায়াবেটিস। সেটা সাধারণত হচ্ছে খাবার দাবার হচ্ছে কার্বোহাইড্রেট কন্টেনিং ফুড আমরা বেশি খাচ্ছি, তারপর জীবনযাত্রা, শারীরিক পরিশ্রম কম হচ্ছে ইত্যাদি বিভিন্ন কারণেই, অথবা বয়সের জন্য কিছু জেনেটিক ফ্যাক্টর রেসপন্সিবল, এইসব কারণেই মূলত ডায়াবেটিস হচ্ছে। আচ্ছা স্যার, অসংখ্য ধন্যবাদ। আমি ডাক্তার ফারিয়া আফসানা আপনার কাছে একটু জানতে চাইবো যে কোন বয়সী মানুষের আসলে ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে? যে কোনো বয়সেই ডায়াবেটিস হতে পারে, এমনকি আমরা আজকাল কিন্তু বাচ্চাদের মধ্যেও ডায়াবেটিস হচ্ছে এটা দেখছি। সুতরাং কোনো বয়সই কিন্তু আসলে ইমিউন না যে ডায়াবেটিস হবে না, তবে বয়স বাড়ার সাথে সাথে ডায়াবেটিসের ঝুঁকি অবশ্যই বাড়ে। আচ্ছা, আর বাচ্চাদের মধ্যে এখন ডায়াবেটিস বাড়ার কারণটা হচ্ছে কিন্তু চাইল্ডহুড ওবেসিটি। যত বেশি বাচ্চাদের মধ্যে ওজনাধিক্য বা ওবেসিটি দেখা যাচ্ছে, তত বাচ্চাদের মধ্যে কিন্তু ডায়াবেটিস হওয়ার ঝুঁকিটাও বাড়ছে। আচ্ছা, আগে এক সময় ধারণা করা হতো যে বাচ্চাদের ডায়াবেটিস মানেই টাইপ 1 ডায়াবেটিস, কিন্তু এখন এই ওজনাধিক্যর কারণে টাইপ 2 ডায়াবেটিস কিন্তু বাচ্চাদের মধ্যে অনেক বেড়ে যাচ্ছে। সুতরাং যে কোনো বয়সে ডায়াবেটিস হতে পারে, কোনো বয়সে আসলে ইমিউন না, তবে বয়স বাড়ার সাথে সাথে ঝুঁকিটা বেড়ে যেতে পারে। আচ্ছা আচ্ছা, পারিবারিক ইতিহাসের গুরুত্ব কতটুকু ডায়াবেটিস হওয়ার ক্ষেত্রে? একটু আগে কথা হচ্ছিল যে কি কি ঝুঁকি আছে, তার মধ্যে আমরা আসলে ঝুঁকিগুলিকে 2 ভাগে ভাগ করি, একটা মডিফায়েবল, একটা নন মডিফায়েবল। মানে আমাদের কিছু করার নাই, কিছু কিছু ঝুঁকি আছে যেগুলি আমরা প্রতিরোধ করতে পারবো ওই ঝুঁকিগুলি অ্যাড্রেস করলে। এই নন মডিফায়েবল যেটা আমাদের কিছু করার নাই, তার মধ্যে এই 2টাই ফ্যাক্টর, একটা হচ্ছে পারিবারিক ইতিহাস আছে, আর হচ্ছে বয়স বাড়ছে। এই 2টাতে ডায়াবেটিস হওয়ার ঝুঁকি বাড়ে। সুতরাং যার ফ্যামিলি হিস্ট্রি আছে তার ডায়াবেটিস হওয়ার রিস্কটা অন্যদের থেকে একটু বেশি। আচ্ছা, সেক্ষেত্রে আমি স্যারের কাছে জানতে চাইবো যে যাদের পারিবারিক ইতিহাস আছে তাদের ক্ষেত্রে শুরু থেকেই, বা আপনারা বললেন যে আমাকে যে ছোট বয়সেও কিন্তু হওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে, সেক্ষেত্রে শুরু থেকেই কি কি ধরনের সতর্কতা অবলম্বন করা উচিত যাদের ডায়াবেটিসের পারিবারিক ইতিহাস আছে? হ্যাঁ, ধন্যবাদ। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমাদের কাছে যখন অল্প বয়সী ছেলে মেয়েরা আসে যে স্যার আমার বাবা মায়ের ডায়াবেটিস আছে, কি করলে আমার ডায়াবেটিস হবে না, এবং আমাদের চেম্বারে বা হসপিটালে যখন অধিকাংশ বা আমাদের তার ছেলেরা নিয়ে আসে, আমরা কিন্তু তাদেরকে একটু এডুকেশন বা ডায়াবেটিক এডুকেশন দেওয়ার চেষ্টা করি, হাউ টু প্রিভেন্ট দ্য ডেভেলপমেন্ট অফ ডায়াবেটিস ইন ইয়াং এজেস। তাদেরকে ওরকম উপদেশই দেই যে যেহেতু আপনার ফ্যামিলিতে ডায়াবেটিসের ইতিহাস আছে, আপনাকে একটু বেশি সতর্ক হতে হবে অন্য সাধারণ মানুষের চেয়ে, যাতে আপনার ডায়াবেটিস না হয়। তার মধ্যে নাম্বার 1 হচ্ছে
অ্যাভয়েডেন্স অফ অবিসিটি, আপনার শারীরিক ওজন যাতে খুব বেশি না হয় সেটা আপনি খেয়াল রাখবেন, আপনার আইডিয়াল বডি ওয়েট জানবেন, সেটা মেনটেন করার চেষ্টা করবেন। নাম্বার 2 হচ্ছে ফিজিক্যাল অ্যাক্টিভিটি। আমরা প্রত্যেকদিন মানুষকে 30 থেকে 40 মিনিট যে কোনো ফর্মে ফিজিক্যাল অ্যাক্টিভিটি করতে বলি। তার মানে ডায়েট ইজ এ ইম্পর্টেন্ট থিং, ফিজিক্যাল অ্যাক্টিভিটি ইজ এ ইম্পর্টেন্ট থিং, সাউন্ড স্লিপ, প্রতিদিন 6 থেকে 8 ঘন্টা ঘুম খুবই ইম্পর্টেন্ট, এইসব মেনটেন করতে বলি। এবং বছরে অন্তত একবার ডায়াবেটিস চেক আপ করতে বলি, ডায়াবেটিস কখনো হলো কিনা। সারা পৃথিবীতেই দেখা গিয়েছে অর্ধেকের মতো মানুষ জানেই না যে তাদের ডায়াবেটিস আছে। সুতরাং এটা একটা ভয়াবহ তথ্য। সুতরাং আমরা অবশ্যই যাদের পারিবারিক ইতিহাস থাকুক বা না থাকুক সবাইকেই আমরা বলি বছরে অন্তত নিয়মিত একবার চেক আপ করবেন। আপনার বয়স যদি 20 পার হয়ে যায় বছর অন্তত একবার চেক আপ করবেন আপনার ডায়াবেটিস হলো কিনা বা আপনি প্রি ডায়াবেটিস পর্যায়ে আছে কিনা, সেসব ক্ষেত্রে আপনাকে অবশ্যই অতিরিক্ত সতর্ক হতে হবে। স্যার, আপনি চেক আপের কথা বললেন, আমি ম্যাডামের কাছে একটু জানতে চাইবো যে ডায়াবেটিস নির্ণয়ের ক্ষেত্রে সাধারণত কি কি ধরনের পরীক্ষা করা হয়ে থাকে? যদি আমরা গোল্ড স্ট্যান্ডার্ড টেস্ট বলি, যে সবচেয়ে যেটা থেকে আমরা টেস্ট দিয়ে ডায়াগনোসিস করতে পারবো সেটা হচ্ছে 2 স্যাম্পল ওজিটিটি বা ওরাল গ্লুকোজ টলারেন্স টেস্ট। মানে খালি পেটে একবার প্রথমে সকালে রক্ত দিবে, তারপরে গ্লুকোজ একটা নির্দিষ্ট পরিমাণ গ্লুকোজ 75 গ্রাম গ্লুকোজ খাওয়ার 2 ঘন্টা পরে আরেকবার ব্লাড টেস্ট করবে। এটা হচ্ছে গোল্ড স্ট্যান্ডার্ড টেস্ট। এছাড়াও আরও কিছু কিছু উপায়ে আমরা ডায়াবেটিস পরীক্ষা করে থাকি, যেমন ফাস্টিং ব্লাড সুগার দিয়ে। কারো যদি ফাস্টিং ব্লাড সুগার অনেক বেশি থাকে তাহলে নিশ্চিত করে বলা যায় সাধারণ মাত্রাটা কত। ফাস্টিং যদি 7 বা 7-এর উপরে থাকে তাহলে আমরা তাকে ডায়াবেটিস বলতে পারি। কিন্তু এখানে ফাস্টিং নিয়ে একটু সমস্যা হয়ে যায়, যদি ফাস্টিংটা নরমাল থাকে সেক্ষেত্রেও কিন্তু ওজিটিটিটা অ্যাবনরমাল থাকতে পারে। সুতরাং ফাস্টিং দিয়ে আমরা ডায়াবেটিস ডায়াগনোসিস করতে পারবো কিন্তু রুল আউট করতে পারবো না। এছাড়া অনেক সময় র্যান্ডম ব্লাড সুগার নিয়েও আমাদের কাছে পেশেন্ট চলে আসে, যে বিকালে বা কোনো একটা সময় হয়তো বা গ্লুকোমিটার দিয়ে একটা টেস্ট করেছে, সেখানে একটা ব্লাড সুগার বেশি পেয়েছে, এখন কি তার ডায়াবেটিস আছে কি নাই। সেখানেও আমরা একটু কাট অফটা ঠিক করে নেই, যে যেমন যার 11 বা 11-এর বেশি আছে তাকে আমরা ধরে নেই তার ডায়াবেটিস থাকার সম্ভাবনা আছে এবং তাকে আমরা দ্বিতীয়বার আরেকটা পরীক্ষা করতে বলি। আবার কারো এরকম হয় র্যান্ডম ব্লাড সুগারই অনেক বেশি এসছে, 20-25 এরকমও অনেক সময় পাওয়া যায়, তাদেরকে আর দ্বিতীয়বার গ্লুকোজ খেয়ে পরীক্ষা করার কোনো প্রয়োজন নেই, কারণ এত বেশি যেহেতু আছে আর আমরা গ্লুকোজ লোডটা দিতে চাই না। সেক্ষেত্রে একটা খালি পেটে নাস্তা খাওয়ার 2 ঘন্টা পরে এরকম পরীক্ষা করতে পারি। আর 3 নাম্বার আরেকটা টেস্ট হচ্ছে HbA1c বা 3 মাসের গড় ডায়াবেটিস। এটা দিয়েও কিন্তু আমরা আসলে একটা কাট অফ আছে 6.5%-এর উপরে যদি থাকে তাহলে আমরা বলে নিতে পারি যে ওনার ডায়াবেটিস আছে। আরেকটি বিষয়ে কথা বলবো, যে অনেকেই আপনি বললেন যে অনেকেই বাসায় গ্লুকোমিটার দিয়ে পরীক্ষা করে দেখছে। আমি স্যারের কাছে একটু জানতে চাইবো যে যাদের নিয়মিত যারা ডায়াবেটিস চেক আপ করেন তারা কিন্তু অনেকেই বাসায় গ্লুকোমিটার দিয়ে চেক করে থাকেন তাদের ব্লাড সুগার, সেটি কিভাবে করা উচিত? যাদের ডায়াবেটিস আছে অথবা ফ্যামিলিতে কারো ডায়াবেটিস থাকলে আমরা তাদেরকে বলি ডায়াবেটিস চেক আপের জন্য। যারা ডায়াবেটিসের মুখে ওষুধ বা ইনসুলিন পাচ্ছে তাদেরকে আমি সাধারণত অ্যাডভাইস দিয়ে থাকি সপ্তাহে অন্তত একদিন বাসা মেশিন দিয়ে 4 বেলা ডায়াবেটিস চেক করবেন। খালি পেটে নাস্তার 2 ঘন্টা পর, দুপুরে খাওয়ার 2 ঘন্টা পর, রাতে খাওয়ার 2 ঘন্টা পর। মনে রাখতে হবে ডায়াবেটিস কিন্তু একটা 24 ঘন্টার অসুখ। সুতরাং আপনাকে দিনে যদি একবার, অনেক রোগী আমরা পাই এসে বলে যে স্যার আমি খালি পেটে চেক আপ করেছি ওইটা ভালো ছিল, হয়তো ভরা পেটে আমার ভালো ছিল, আমরা বলি যে না, আপনি সপ্তাহে অন্তত একদিন 4 বেলা চেক করবেন, তাই আপনি বুঝতে পারবেন আপনার সুগারের মাত্রা কোন পর্যায়ে আছে। এইভাবে আমরা চেক আপ করতে বলি, যাতে আপনি নিজেও বুঝতে পারবেন যে আপনার ডায়াবেটিস কন্ট্রোলে আছে কিনা, এবং আপনি যখন কোনো চিকিৎসককে এই চার্ট নিয়ে যাবেন উনিও বুঝতে পারবে আপনার সুগার প্যাটার্নটা আসলে কেমন থাকছে, যাতে ডায়াবেটিসের ওষুধ অথবা ইনসুলিনের অ্যাডজাস্টমেন্টটা কিন্তু খুবই অ্যাডিকুয়েট হবে যদি আপনি নিয়মিত বাসায় সুগারটা মনিটর করেন। আচ্ছা স্যার, আপনি ইনসুলিনের কথা বললেন, আমরা চিকিৎসা সম্পর্কে জানবো। তার আগে ম্যাডাম আপনার কাছে আমি একটু জানতে চাইবো যে এই যে ডায়াবেটিস যখন হয় একটা মানুষের, সে কিন্তু অনেক ভীত হয়ে পড়ে। সাধারণ মানুষের ভিতরে কিন্তু ডায়াবেটিস সম্পর্কে একটি ভীতি কাজ করে, যে ডায়াবেটিস হলে তার বিভিন্ন ধরনের জটিলতা হতে পারে। এই জটিলতাগুলো প্রতিরোধ করার জন্য এই ডায়াবেটিস চেক করার সাথে সাথে বা ব্লাড সুগার চেক করার সাথে সাথে আর কি কি পরীক্ষা নিরীক্ষা তার নিয়মিত করা উচিত? আসলে যখন ডায়াবেটিস হয়ে যায় তখন আমরা চাই যে ডায়াবেটিসের জটিলতাগুলো যেন না হয়, সেই জন্য সবচেয়ে প্রথম টার্গেট হচ্ছে ডায়াবেটিস যেন সুনিয়ন্ত্রিত থাকে। অবশ্যই যেন যেই টার্গেটটা আমাদের আছে, যে খালি পেটে অবশ্যই 6-এর নিচে থাকতে হবে, খাওয়ার পরে 8 থেকে 9 এর মাঝে থাকতে হবে, HbA1c যেটা 3 মাসের গড়ে এটা 7%-এর নিচে থাকতে হবে। এই টার্গেটটাকে মাথায় রেখেই আমাদের আগাতে হবে, এবং কমপ্লিকেশনগুলি হচ্ছে কিনা এটা অবশ্যই প্রতি বছর একবার করে স্ক্রিনিং করে নিতে হবে। সেটার মধ্যে চোখ পরীক্ষা আছে, চোখে ডায়াবেটিস জনিত কোনো রেটিনোপ্যাথি হচ্ছে কিনা, কিডনির সমস্যা হচ্ছে কিনা, নিউরোপ্যাথি হচ্ছে কিনা, কার্ডিওভাস্কুলার বা
হার্টের কোনো সমস্যা হচ্ছে কিনা, এগুলি সবই কিন্তু যাদের কোনো প্রবলেম নাই, এখনো কোনো এই সমস্যাগুলি জটিলতাগুলি হয় না, তারা অন্তত একবার বছরে এই টেস্টগুলি করবেন। আর যাদের কমপ্লিকেশন হয়েই গিয়েছে, রেটিনোপ্যাথি হয়ে গেছে বা কিডনির সমস্যা হয়ে গেছে, তাদের কিন্তু আরও একটু ফ্রিকোয়েন্টলি মনিটর করতে হবে 3 থেকে 6 মাস পর পর। আচ্ছা, তারা অবশ্যই একটা চেক আপের মধ্যে থাকবেন, বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী নির্দিষ্ট সময়ে টেস্ট করবেন এবং পরিস্থিতিটা আরো খারাপ হয়ে যাচ্ছে কিনা অবশ্যই সেটা মনিটর করতে হবে। সেক্ষেত্রে অবশ্যই প্রতি বছর একবার সব সিস্টেম ওয়াইজে আসলে পরীক্ষা নিরীক্ষা করতে হবে। স্যার, আপনার কাছে জানতে চাইবো যে ডায়াবেটিসের ক্ষেত্রে সাধারণত চিকিৎসা কিভাবে শুরু করা হয়? ডায়াবেটিসে আগে আমরা 3D ম্যানেজমেন্ট বলতাম, এখন সেটা 4D ম্যানেজমেন্ট। তার মানে ডায়েট নাম্বার 1, ড্রাগ, ডিসিপ্লিন এবং ড্রিম। ড্রিম মানে প্রতিদিন 6 থেকে 8 ঘন্টা সাউন্ড স্লিপ, এটা ডায়াবেটিসে ম্যানেজমেন্টের মধ্যে ইনক্লুডেড। ডিসিপ্লিনের মধ্যে সময় মতো খাওয়া, পরিমিত খাওয়া। আমরা যেহেতু আমাদের দেশে মানুষ কার্বোহাইড্রেট একটু বেশি খাচ্ছে, কার্বোহাইড্রেট মানে লিমিটেড কার্বোহাইড্রেট খাওয়া। সাধারণত আমাদের দেশের মানুষ 80 থেকে 90% কার্বোহাইড্রেট খাচ্ছে, আমরা সেটা 50% খেতে বলি। একটা ব্যালেন্স ডায়েট খেতে হবে যেটাতে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, মিনারেলস সবগুলো এডিকুয়েট অ্যামাউন্টে আসে। সুতরাং ডায়েট ইজ ভেরি ইম্পর্টেন্ট। নাম্বার 2 ইজ ডিসিপ্লিন। প্রতিদিন আমরা বলি 30 থেকে 40 মিনিট একটু ফিজিক্যাল অ্যাক্টিভিটি করা, এটাও খুবই ইম্পর্টেন্ট। ওষুধের মধ্যে এখন বাজারে অনেক ধরনের মুখী ওষুধ, অনেক ধরনের আধুনিক ইনসুলিন পাওয়া যায়, আমরা সেগুলো করি। সুতরাং আপনার চিকিৎসকই নির্ধারণ করবে আপনার জন্য ডায়াবেটিসে কী ধরনের ওষুধ দরকার। এবং আমাদের আলটিমেট টার্গেট হলো আফসানা ম্যাডাম যেটা বললো, আমরা রোগীদের অনেক সময় বোঝানোর জন্য বলি 6, 7, 8, মানে খালি পেটে 6, ভরা পেটে 8 এবং 3 মাসে অ্যাভারেজ বা HbA1c 7। প্রেগনেন্সিতে এটা আবার 5, 6, 7, খালি পেটে 5, ভরা পেটে 7, 3 মাসে অ্যাভারেজ যেটা সেটা 6। সুতরাং এটা যদি থাকে তার মানে আপনার ডায়াবেটিস সুনিয়ন্ত্রিত আছে, তাহলে আপনার ডায়াবেটিসের জটিলতা হওয়ার ঝুঁকি অনেকটাই কম। আচ্ছা স্যার, একটি চিকিৎসা আছে ডায়াবেটিস, যেটা হচ্ছে ইনসুলিন দেয়া। রোগীদের ভিতরে কিন্তু একটি ভীতি কাজ করে যে ইনসুলিন দেয়া, বারবার তাকে ইনজেকশনের মাধ্যমে ইনসুলিন দিতে হবে। এখনকার সময়ে আসলে এই বিষয়টিকে আপনারা কিভাবে রোগীদেরকে সাজেস্ট করছেন? এখন হচ্ছে ডায়াবেটিসে আমরা যেসব গাইডলাইনগুলো ফলো করি, সাধারণত আমেরিকান ডায়াবেটিক অ্যাসোসিয়েশনের গাইডলাইন বা বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটি আমাদের নিজেদেরও একটা গাইডলাইন আছে। সাধারণত একটা পর্যায়ে এসে ডায়াবেটিস রোগীদের ইনসুলিন দিতেই হয়, কারণ ডায়াবেটিস যাদের আপনি মুখে খাওয়া ওষুধ একটা সময় এসে কাজ করবে না, তখন আমরা ইনসুলিন দিতে হয়। বা কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে কারো ইনিশিয়ালি ডায়াবেটিস এত বেশি থাকছে বা অন্য কোনো ইন্ডিকেশন, রোগী প্রেগনেন্ট বা রোগী কোনো অপারেশন করবে, অথবা রোগী হার্ট অ্যাটাক বা ব্রেন স্ট্রোক নিয়ে হসপিটালে ভর্তি, অথবা এখন কোভিড নিউমোনিয়া নিয়ে ভর্তি হচ্ছে, সেসব ক্ষেত্রে কিন্তু ইনসুলিন ইজ দ্য বেস্ট অপশন। তো আগে একটা সিস্টেম ছিল শুধু বোতল থেকে মোটা সুই দিয়ে ইনসুলিন দিতে হয়, এখন কলমে পেন ইনসুলিন, অনেক আধুনিক ইনসুলিন এসেছে, খুবই সেফ এবং রোগীরা খুব সহজে, এটাতে খুব মিনিমাম পেন, এবং এদের নিডলগুলা আপনার মাথার চুলের দুইটা চুলে এক করলে যে পরিমাণ ঠিক হবে সেটুকু ঠিক, সুতরাং খুবই মিনিমাম এবং খুব কমফোর্টেবলি। যেসব রোগীরা একটু নিডল ফোবিয়া আছে বা সুই নিতে বা ইনসুলিন নিতে ভয় পাচ্ছে, তাদেরকে আমরা পেন ধরনের ইনসুলিনগুলো প্রোভাইড করে থাকি, সাজেস্ট করে থাকি। সেক্ষেত্রে ইনসুলিন ব্যবহারটা অনেক বেশি সহজ হয়ে গিয়েছে আগের চেয়ে। এ পর্যায়ে আমি ডাক্তার ফারিয়া আফসানা ম্যাডামের কাছে জানতে চাইবো যে স্যার আমাদেরকে ইনসুলিন, তারপর মুখে খাবার ওষুধ, বিভিন্ন মাধ্যমে যে ডায়াবেটিসের চিকিৎসা হয় সেটি আমাদেরকে বিশদভাবে বলেছেন। আপনার কাছে আমি জানতে চাইবো যে মুখে ওষুধ আপনারা কাদেরকে দিয়ে থাকেন এবং ইনসুলিন কাদের ক্ষেত্রে ব্যবহার করে থাকেন? ধন্যবাদ। কারণ অনেক পেশেন্টদেরই কিন্তু এটা প্রশ্ন থাকে যে আমার কি ইনসুলিনই শুরু করতে হবে কিনা, নাকি আমি মুখে খাবার ওষুধ দিতে পারবো। তাহলে আমাদের জানতে হবে কখন আমরা আসলে ইনসুলিন দিয়ে থাকি। যে ক্ষেত্রে আমরা ইনসুলিন দিয়ে থাকি সেখানেই কিন্তু আসলে মুখে খাবার ওষুধটা দেওয়া যাবে না। মুখে খাবার ওষুধ আবার 2 ভাগে ভাগ করে থাকি। একটা হচ্ছে ইনসুলিন তৈরি করতে সাহায্য করে, সেটা যখন কাজ করবে না তখনই আমরা ইনসুলিন দিব। তাছাড়া যে অন্য ওষুধগুলি আছে সেগুলি কিন্তু আমরা ইনসুলিনের সাথেও দিয়ে থাকতে পারি। তাহলে ইনসুলিন সিক্রেটাগক বা সালফোনাইলুরিয়া জাতীয় যেসব ওষুধ, ওগুলি আমরা ব্লাড সুগার যখন একটু মাঝারি লেভেলের থাকে সেই সময় আমরা এই ওষুধগুলি শুরু করতে পারি। আচ্ছা, তাহলে এখন ইনসুলিন কখন দিব? কিছু ইন্ডিকেশন আছে, যেমন প্রেগন্যান্সি ডায়াবেটিস, প্রেগন্যান্সি এবং ব্রেস্ট ফিডিং, এই সময়টায় আমরা শুধু ইনসুলিনই দিব, কোনো মুখে খাবার ওষুধ দিব না। একজন পেশেন্টের সার্জারি হবে, তাকে কিন্তু আমরা ইনসুলিন দিতে হবে, মানে ইলেকটিভ সার্জারি প্ল্যান করে যে সার্জারি করা হচ্ছে তাকে তখনই ইনসুলিন শুরু করে ডায়াবেটিসটা কন্ট্রোল আসলে তারপর অপারেশন করা হবে। ডায়াবেটিসের কোনো জটিলতা হয়ে গেছে, কোনো অ্যাডভান্স কিডনি ডিজিজ হয়ে গেছে, চোখের সমস্যা হয়ে গেছে, হার্টের সমস্যা আছে,
এটা ক্রনিক ডিজিজ অথবা যে কোনো হঠাৎ করে কোনো অসুস্থতা হয়েছে, যেমন একটা হার্ট অ্যাটাক হয়েছে, পেশেন্টের জন্ডিস আছে, জ্বর আছে, যেমন এখন কোভিড নিউমোনিয়া হচ্ছে, এই সময়েও কিন্তু তাকে আসলে ইনসুলিন দিতে হবে। আচ্ছা, যদি মাঝামাঝি অবস্থায় ব্লাড সুগার থাকে সেই ক্ষেত্রে আমরা মুখে খাবার ওষুধ দিতে পারবো। আচ্ছা, মুখে যারা খাবার ওষুধ খেলেন তাদের যদি নিয়ন্ত্রণ না হয়ে থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনারা ইনসুলিন দিয়ে থাকেন। সেক্ষেত্রে রোগীর ভিতরে কিন্তু একটি বিষয় কাজ করে যে আমি ইনসুলিন এখন দিচ্ছি, আমি হয়তো পরবর্তীতে আর কখনোই মুখে ওষুধ খেতে পারবো না বা ব্যাক করতে পারবো না, এই বিষয়ে আপনি কি বলবেন? যদি শুধু একটা ইন্ডিকেশনের কথা চিন্তা করি, যার মুখে খাওয়ার ওষুধের সর্বোচ্চ ডোজ দেওয়ার পরেও তার ডায়াবেটিসটা নিয়ন্ত্রণে হচ্ছে না, তার মানে তার এই ওষুধটা কিন্তু তার জন্য কার্যকর না। সুতরাং সেই ক্ষেত্রে যখন আমরা ইনসুলিন দেই তখন কিন্তু সাধারণত ইনসুলিনটাই কন্টিনিউ করতে হয়। আচ্ছা, কিন্তু যদি অ্যাকিউট কোনো ইলনেস বা যেটা আমি বলছিলাম আগে যে প্রেগন্যান্সি ডায়াবেটিস, ওইটা যখন প্রেগন্যান্সি ব্রেস্ট ফিডিং এর ওই সময়টা পার হয়ে গেলে যদি তার ডায়াবেটিসটা থেকে যায় তখন কিন্তু আমরা আবার মুখে খাওয়ার ওষুধে আসতে পারি। অপারেশন হবে একজন, অপারেশনের সময়টা এবং পোস্ট অপারেটিভ পিরিয়ডটা হিলিং হয়ে গেলে তখন কিন্তু আমরা আবার মুখে খাওয়ার ওষুধে চলে আসতে পারি। সুতরাং কি কারণে ইনসুলিনটা শুরু করা হয়েছিল এটার উপরে আসলে নির্ভর করবে আমরা আবার মুখে খাওয়ার ওষুধে আসতে পারি। সেক্ষেত্রে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে তারপর ব্যবস্থা গ্রহণ করতে হবে। স্যার, আপনার কাছে জানতে চাইবো যে ডায়াবেটিসের চিকিৎসা সম্পর্কে আপনি এবং ম্যাডাম আমাদেরকে বিশদভাবে বলেছেন, এখনকার সময়ে ডায়াবেটিসের আধুনিক চিকিৎসা আসলে কি? ধন্যবাদ। ডায়াবেটিসের আধুনিক চিকিৎসার মধ্যে মুখে খাওয়া ওষুধের মধ্যে অনেকগুলো নতুন ওষুধ এখন বাজারে এসেছে, যেমন এম্পাগ্লিফ্লোজিন জাতীয় ওষুধগুলো, যেগুলো ইউরিনের সাথে সুগারটা বের করে দেয়, যার ফলে দেখা যাচ্ছে আপনার ডায়াবেটিস কমছে, ওজন কমছে, কোলেস্টেরল কমছে এবং আপনার উচ্চ রক্তচাপ বা ব্লাড প্রেশার কমছে। সুতরাং আমরা একদিকে অনেকগুলো পাখি মারতে পারছি। সুতরাং এই ধরনের ওষুধগুলো আস্তে আস্তে জনপ্রিয় হচ্ছে। কিন্তু যেহেতু কিছুটা ওজন কমাচ্ছে, একদম লো বডি ওয়েট যা বা লো বিএমআই যা তাদেরকে দেওয়া যাবে না। আর ইনসুলিনের মধ্যে পুরাতন যে ধরনের ইনসুলিন আমরা ইউজ করতাম সেগুলো খাবার আধা ঘন্টা আগে দিতে হয়। নতুন অনেক অ্যানালগ ইনসুলিন বাজারে এসেছে যেগুলো খাবার 5 মিনিট আগে দেওয়া যায়। কিছু কিছু ইনসুলিন কিন্তু খাওয়ার 15 মিনিট পর পর্যন্ত দেওয়া যায়। সেই সব ইনসুলিনও আমাদের দেশে আছে এবং আমরা কন্টিনিউয়াস ইউজ করছি। নাম্বার 2। নাম্বার 3, চিকিৎসার মধ্যে আমরা কন্টিনিউয়াস গ্লুকোজ মনিটরিং, মানে একজন মানুষের 72 ঘন্টা বা তার চেয়ে বেশি তার সুগার প্যাটার্নটা কেমন থাকছে এটা কিন্তু ডিভাইস দিয়ে আমরা বের করতে পারছি। এই ধরনের টেস্ট বাংলাদেশে হচ্ছে। লেটেস্ট অ্যাডভান্সমেন্ট হলো ইনসুলিন পাম্প। এক্ষেত্রে আপনার চামড়ার সাথে একটা ছোট ডিভাইস, ছোট মোবাইলের মতো এটা অ্যাটাচ করা থাকে, ওখানে ইনসুলিন জমা থাকে, ওখান থেকে কন্টিনিউয়াস বডিতে ইনসুলিন যেতে থাকে, যাতে আপনাকে বারবার সুই দিয়ে ফুটাতে হচ্ছে না। একটা ড্রব্যাকস হচ্ছে প্রাইস। সাধারণত 3 থেকে 5 লাখ টাকার মতো খরচ পড়ে। কিন্তু এই ধরনের ইনসুলিন পাম্প আপনাকে বলে আমাদের দেশে বাংলাদেশে অন্তত 100 মানুষ ইতিমধ্যে ইনসুলিন পাম্প ইউজ করছে। সুতরাং বিভিন্ন ধরনের মডার্ন ফ্যাসিলিটি ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে যা পাচ্ছে আমরা দেশে আমরা তাই ইউজ করছি। একটা জিনিস শুধু আমাদের দেশে আমরা এখনো হাতে পাইনি, যেটা আমেরিকাতে অ্যাপ্রুভাল পেয়েছে, ইনহেলড ইনসুলিন। শ্বাসকষ্টের রোগীদের আমরা যেরকম ইনহেলার দিচ্ছি, ইনহেলড ইনসুলিনও কিন্তু ইউএস মার্কেটে অ্যাপ্রুভাল পেয়েছে 2014 সালে। আমরা আশা রাখছি হয়তো 3-4 বছরের মধ্যে আমাদের দেশেও সেটা চলে আসবে, যার ফলে রোগীরা হয়তো চামড়া বারবার ফুটাতে হবে না এবং রোগীরা খুব উপকৃত হবে আমার ধারণা। আচ্ছা ম্যাডাম, আপনার কাছে জানতে চাইবো যে যারা নিয়মিত ইনসুলিন নিচ্ছেন তারা বাসায় কিভাবে তাদের ব্লাড সুগার মনিটরিং করবেন? একটু আগেই কথা হচ্ছিল সেলফ মনিটরিং ব্লাড গ্লুকোজ বা গ্লুকোমিটারের সাহায্যে অবশ্যই সপ্তাহে একদিন অন্তত 4 বার ব্লাড সুগার মনিটরিং করতে হবে। কোন কোন সময় করবেন? খালি পেটে নাস্তা খাওয়ার 2 ঘন্টা পর, দুপুরে খাওয়ার 2 ঘন্টা পর এবং রাতে খাওয়ার 2 ঘন্টা পর। অন্তত এই 4 বার করবে। এবং শুধু এই ব্লাড সুগার মনিটর করে পেশেন্ট যে শুধু জানবে যে আমার ব্লাড সুগার কেমন আছে শুধু কিন্তু সেটাই না, এর সাথে সাথে যদি ব্লাড সুগার বেশি থাকে তাহলে কিন্তু ইনসুলিন ডোজটাও অ্যাডজাস্ট করার বিষয় জানতে হবে। এবং এটা যদি করতে পারে তাহলেই তার চিকিৎসাটা সঠিক হবে। কারণ একজন ডায়াবেটিস ব্যক্তি কিন্তু বারবার চিকিৎসকের কাছে প্রতি সপ্তাহে যাওয়া সম্ভব না। সুতরাং এই সময়টাই যে ফলো আপ একটা সাধারণত 6 সপ্তাহ পর বা 3 মাস পরও অনেক সময় ফলো আপ থাকে, এর মাঝের সময়টা সেই গ্লুকোমিটারের সাহায্যে ব্লাড সুগার দেখে তার ইনসুলিন বা মুখে খাওয়ার ওষুধটার ডোজটা কিন্তু অ্যাডজাস্ট করতে পারবে। আমরা চাই যে একজন ডায়াবেটিস রোগী তার নিজেই তার ডায়াবেটিস চিকিৎসাটা নিজেই নিয়ন্ত্রণ করতে পারে। ইমার্জেন্সি বা কোনো জরুরি অবস্থায় গ্লুকোমিটারের সাথে সাথে ব্লাড সুগার দেখে কম বা বেশি থাকলে কি করতে হবে, ডোজ কতটুকু কমাতে হবে, বাড়াতে হবে, এটা অবশ্যই তার জানা থাকতে হবে। সেক্ষেত্রে তাকে অবশ্যই এই বিষয়গুলো সম্পর্কে জানতে হবে এবং বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। ধন্যবাদ স্যার। আমরা জানি যে প্রতি বছরই 14 নভেম্বর পালিত হয়ে থাকে বিশ্ব ডায়াবেটিস দিবস। এবছরে বিশ্ব ডায়াবেটিক দিবসের মূল প্রতিপাদ্য বিষয় কি?
এই বছরের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে অ্যাক্সেস টু ডায়াবেটিস কেয়ার ইফ নট নাও অর হোয়েন। আচ্ছা, তো আমরা ঢাকা মেডিকেল কলেজে অনুবাদ করেছি ডায়াবেটিক সেবা প্রাপ্যতা এখন না হলে কখন। এটা বলতে মেন করা হয়েছে যে এই যে ডায়াবেটিসের আধুনিক চিকিৎসার কথা আমি বললাম, ফারিয়া আফসানা ম্যাডাম মনিটরিং বললো, এই যে নানান আধুনিক ফ্যাসিলিটি সেটা কিন্তু আমাদের রোগীর দোরগোড়ায় পৌঁছিয়ে দিতে হবে। আচ্ছা, তো এটা ইন্টারন্যাশনাল ডায়াবেটিক ফেডারেশন রিকমেন্ড করেছে এই প্রতিপাদ্য বিষয় যে ডায়াবেটিক সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় এখন যদি পৌঁছাতে না পারি তাই আর কখন। চিকিৎসার পাশাপাশি জীবনযাপনের যে পদ্ধতি বা মান সেটাও পরিবর্তন কিন্তু অনেকেই বলে থাকেন, ডাক্তাররা রোগীদেরকে পরামর্শ দিয়ে থাকেন। ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে তাদের খাবার বা ডায়েটটা কেমন হওয়া উচিত, ডাক্তার ফারিয়া আফসানা ম্যাডামের কাছে জানতে চাইবো। ডায়াবেটিস চিকিৎসার আসলে প্রথম ধাপে কিন্তু ডায়াবেটিসের জীবনযাত্রার পরিবর্তন, আসলে সেই জীবনযাত্রাটা কিন্তু একটা আইডিয়াল লাইফস্টাইল ইন্টারভেনশন। নিয়মিত একটা খাদ্য তালিকা, ব্যালেন্সড একটা খাবার তালিকা মেনে চলা এবং নিয়মিত এক্সারসাইজ বা ব্যায়াম করা। তো খাবার তালিকার কথা যদি আমরা বলি, একটা নির্দিষ্ট একটা ব্যালেন্সড ডায়েটে অবশ্যই প্রত্যেকটা আইটেম একটা নির্দিষ্ট পরিমাণে থাকতে হবে। যেমন শর্করার পরিমাণ 50%-এর মতো এরকম থাকতে হবে, প্রোটিন অ্যারাউন্ড 20%, ফ্যাটের পরিমাণও কিছুটা পরিমাণে থাকতে হবে। কোনো অ্যামাউন্ট, কোনো খাবারের পরিমাণই বাদ দেওয়া যাবে না, কোনো খাদ্য উপাদানই বাদ দেওয়া যাবে না, সকল উপাদানই সুষম মাত্রায় থাকতে হবে। একজন ডায়াবেটিসের ব্যক্তি যখন ডায়াবেটিস ধরা পড়ে উনি প্রথমেই ভয় পেয়ে যান যে আমার খাবার থেকে অনেক বেশি রেস্ট্রিকশন হয়ে গেল, সেটা কিন্তু আসলে না, শুধু একদম চিনি মিষ্টি জাতীয় খাবারটা টোটালি বাদ দিতে হবে। এছাড়া প্রত্যেকটা খাবারের উপাদানই একটা নির্দিষ্ট পরিমাণে খাওয়া যাবে এবং অবশ্যই প্রয়োজনে চিকিৎসক অথবা নিউট্রিশনিস্টের পুষ্টিবিদের কাছ থেকে একটা খাবার তালিকা তৈরি করে নিতে হবে। এবং খাবারের সময়ের ব্যাপারেও কি কোনো বাধ্যবাধকতা আছে যে একবারে অনেক খাবার না খেয়ে আসলে বারবার খাওয়ার ব্যাপার যে বিষয়গুলো বলে থাকা হয়? অবশ্যই একটা নির্দিষ্ট সময় মতো খেতে হবে এবং আমরা বলি অ্যাটলিস্ট দিনে 5 বার ভাগ করে নির্দিষ্ট পরিমাণ খাবারটাই খেতে হবে। কোনো একবেলা একসাথে অনেক বেশি খেয়ে আরেকবেলার মিল স্কিপ করা যাবে না, এই জিনিসটা অবশ্যই মনে রাখতে হবে। আচ্ছা আচ্ছা, সেক্ষেত্রে হাইপোগ্লাইসেমিয়া হওয়ার সম্ভাবনা থেকে যায়। হ্যাঁ, আবার কোনো সময় ব্লাড সুগার বেশি কমে যাওয়া বা হাইপোগ্লাইসেমিয়া পরের বেলা খাওয়ার বেশি হয়ে গেলে আবার ব্লাড সুগার বেশি বেড়ে যাওয়ার সম্ভাবনাও থাকে এবং এই ফ্লাকচুয়েশন বা এই যে উঠানামাটা এটা কিন্তু আসলে শরীরের জন্য খুবই একটা পরিমিত পর্যায়ে থাকতে হবে এবং ব্যালেন্সড হতে হবে। আচ্ছা, পাশাপাশি এক্সারসাইজের ব্যাপারটাও কিন্তু ডাক্তাররা রোগীদেরকে পরামর্শ দিয়ে থাকেন। নিয়মিত এক্সারসাইজ ডায়াবেটিসের চিকিৎসার ক্ষেত্রে কি ভূমিকা রাখে, আমি ডাক্তার এম সাইফুদ্দিন স্যারের কাছে জানতে চাইবো। আচ্ছা, এক্সারসাইজের ক্ষেত্রে আমরা সাধারণত রোগীদের বলি সপ্তাহে 150 মিনিট মাইল্ড ফর্মে ফিজিক্যাল অ্যাক্টিভিটি করতে হবে। তো এক্সারসাইজের ফর্মেট হতে পারে আপনি হাঁটতে পারেন, একটু হালকা দৌড়াতে পারেন, বাসায়ও আপনি বিভিন্ন ইনস্ট্রুমেন্ট দিয়ে এক্সারসাইজ করতে পারেন। তো সপ্তাহে 150 মিনিট হলে আপনার প্রতিদিন অন্তত 20 থেকে 30 মিনিট এক্সারসাইজ করা উচিত। আর আপনি যদি খুব ভারী এক্সারসাইজ যদি করেন সেটা সপ্তাহে 75 মিনিটস হলেই এনাফ। সুতরাং আপনি যদি প্রত্যেকদিন ভাগ করে, যদি আমরা সাধারণত অনেক বয়স্ক রোগী আমাদের কাছে আসে যাদের মাল্টিপল কোমরবিডিটি, আমরা বলি প্রতিদিন 20 থেকে 30 মিনিট হাঁটবেন, এটাই আপনার জন্য বেস্ট এক্সারসাইজ। এবং খুব ভারী বা খুব স্ট্রেনুয়াস এক্সারসাইজ আমরা অনেক সময় একটু অ্যাভয়েড করতে বলি, যেহেতু এটাতে ইনজুরি হওয়ার একটা ঝুঁকি থাকে। সেজন্য ডায়াবেটিস রোগীদের প্রত্যেকদিন 20 থেকে 30 মিনিট হাঁটা অথবা এনি ফর্ম অফ ফিজিক্যাল অ্যাক্টিভিটি দ্যাট ইজ। আচ্ছা, আপনারা প্রেগন্যান্সিতে ডায়াবেটিসের কথা বলেছেন বা জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস আমরা যেটা বলে থাকি, সেক্ষেত্রে একজন প্রেগনেন্ট মা বা গর্ভবতী মা এই এক্সারসাইজ আসলে কিভাবে করবেন বা কিভাবে করা উচিত? প্রথম 3 মাস অথবা শেষ 3 মাস তখন খুব বেশি ভারী এক্সারসাইজ করা যাবে না, একটু 5 থেকে 10 মিনিট হাঁটতে পারেন। মিডল ট্রাইমেস্টারে আপনি হয়তো 10 থেকে 15 মিনিট হাঁটতে পারেন, কিন্তু মনে রাখতে হবে এমন কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটি বা এক্সারসাইজ করা যাবে না যেটাতে পেটের উপর চাপ পড়ে, তাহলে কিন্তু কোনো জটিলতা হওয়ার কিছুটা ঝুঁকি থাকে। সুতরাং প্রেগন্যান্সিতে আমরা খুব বেশি ভারী এক্সারসাইজ ডিসকারেজ করব, সূর্যের আলোতে বা বাইরে গিয়ে অনেক এক্সারসাইজ করা সেটাও ডিসকারেজ করব এবং অ্যাডভাইস করব এমন কোনো এক্সারসাইজ করার জন্য যেটাতে পেটের উপর কোনো অতিরিক্ত চাপ না পড়ে এবং ক্ষতি না হয়। ম্যাডাম, আমরা স্যারের কাছে জানতে পারলাম যে প্রেগন্যান্সি ডায়াবেটিসের ক্ষেত্রে আসলে খাদ্যের পরিমাণের মাত্রা ঠিক রাখা এবং পরিমিত এক্সারসাইজেরও ভূমিকা রয়েছে। আমি একটু তাদের চিকিৎসা সম্পর্কে জানতে চাইবো যে প্রেগন্যান্সিতে যে ইনসুলিন বা মুখে ওষুধ দেওয়ার বিষয়গুলো কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? ইনসুলিন কি দিতেই হবে নাকি মুখে ওষুধ দিলেও তার ডায়াবেটিস নিয়ন্ত্রণ করা সম্ভব? প্রেগন্যান্সিতে একটা নির্দিষ্ট টার্গেট আছে যে আমাদের ওই ব্লাড সুগারটা ওই নির্দিষ্ট মাত্রায় রাখতে হবে। সেক্ষেত্রে খালি পেটে কিন্তু 5.3 মিলিমোলের নিচে এবং পোস্ট মিলগুলি মানে নাস্তা খাবার পরে বা দুপুরে খাবার পরে রাতে খাবার পরে অবশ্যই 6.7 মিলিমোলের
নিচে থাকতে হবে। এটা কিন্তু নন প্রেগনেন্ট অ্যাডাল্টদের তুলনায় অনেক স্ট্রিক্ট, অনেক বেশি ভালো কন্ট্রোলে থাকতে হবে। আচ্ছা। সুতরাং আমাদের যদি শুধু খাদ্য ব্যবস্থা মেনে চলা এবং মডারেট অ্যাক্টিভিটি এটা দিয়ে যদি এই টার্গেট আমরা অ্যাচিভ করতে পারি কোনো মহিলা, তাহলে কিন্তু সে ওই খাদ্য নিয়ন্ত্রণের মধ্যেই থাকবে। কিন্তু অনেক সময়ই দেখা যায় প্রেগনেন্সি যত অ্যাডভান্স হতে থাকে বিভিন্ন হরমোনাল চেঞ্জের কারণে ব্লাড সুগারটাও বাড়তে থাকে। তখন কিন্তু চিকিৎসার প্রয়োজন হয়, ওষুধের প্রয়োজন হয়, এবং সেই ওষুধটা কিন্তু অবশ্যই শুধুমাত্র ইনসুলিন। মুখে খাওয়ার কোনো ওষুধ আমরা প্রেগনেন্সির সময় দিব না। স্যারের কাছে জানতে চাইবো যে ডায়াবেটিস নিয়ন্ত্রণের ক্ষেত্রে কিটো ডায়েটের কি ভূমিকা? কিটো ডায়েট যেটা স্ট্যান্ডার্ড কিটো ডায়েট, সেখানে কার্বোহাইড্রেটটা খুব রেস্ট্রিক্ট করে দেওয়া হচ্ছে, লেস দেন 5%, এবং সেখানে ফ্যাট দেওয়া হচ্ছে 65 থেকে 75%। আচ্ছা। তো যখনই আপনি কার্বোহাইড্রেট খুব রেস্ট্রিক্ট করবেন, আপনি ইমিডিয়েট ম্যাজিকের মতো বেনিফিট পাবেন। খুব দ্রুত ডায়াবেটিসের ওষুধে রাখবে না, প্রেশারের ওষুধে রাখবে না, আপনার ওজন খুব দ্রুত কমে যাবে, মানে একটা ম্যাজিক আপনি দেখতে পাবেন। কিন্তু লং টার্মে দেওয়া লটস অফ অ্যাডভার্স কনসিকুয়েন্স, আপনি যদি কিটো ডায়েট দীর্ঘদিন ফলো করে থাকেন, সেক্ষেত্রে কি কি সমস্যা হতে পারে? সমস্যা হচ্ছে, এক হচ্ছে এটাতে হৃদরোগের ঝুঁকি বলা আছে 55 থেকে 60% হৃদরোগের ঝুঁকি বাড়বে। কারণ আপনি যেহেতু কন্টিনিউয়াস চর্বি জাতীয় খাবার খাচ্ছেন, আপনার অবশ্যই হৃদরোগের ঝুঁকি বাড়বে। আপনার ব্রেনে যেহেতু এডুকেট নিউট্রিশন পাচ্ছে না, সুতরাং একটা ঝিমুনি বা মেজাজ খিটিমিটি এরকম থাকবে। আপনি স্কিনের জলুস হারাবেন, আপনার কিডনিতে পাথর হতে পারে, আপনার কনস্টিপেশন হবে। সুতরাং কিটো ডায়েট আপনাকে ম্যাজিকের মতো কিছু বেনিফিট দিবে শর্ট টার্মে, কিন্তু লং টার্মে আপনাকে দারুণ ক্ষতিগ্রস্ত করবে। সেই জন্য আমি অনেক সময় রোগীদের বলি যে কিটো ডায়েট হলো ম্যাজিক ইন শর্ট টার্ম বাট ট্রাজিক ইন লং টার্ম। স্বল্প মেয়াদে ম্যাজিক, কিন্তু দীর্ঘমেয়াদে ট্রাজিক। সুতরাং আমরা অবশ্যই ডায়াবেটিস রোগীদের, অনেক রোগী আমাদের চেম্বারে এসে আমাদের জিজ্ঞেস করে, আমরা বলি যে দেখেন আমরা কার্বোহাইড্রেট খাচ্ছি 80 থেকে 90%, এটা আমাদের কমাতে হবে, কিন্তু কতটুকু কমাতে হবে? আমাদের রিকমেন্ডেশন হচ্ছে 50 থেকে 55%, তার চেয়ে বেশি কমানো যাবে না। সুতরাং কার্বোহাইড্রেট বেশি খেলেও বিপদ, কম খেলেও বিপদ, আমাদের পরিমিত খেতে হবে। অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে পরিমিত একটা ডায়েট আসলে মেনটেন করা উচিত। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, অনেক ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দিয়েছেন, আমাদের স্টুডিওতে এসেছেন। ধন্যবাদ আপনাকে। আপনাকেও ধন্যবাদ। আপনাদেরকে আবারও অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা আমাদের অনুষ্ঠানের একেবারে শেষ দিকে চলে এসেছি। আশা করি আমাদের আজকের অনুষ্ঠান থেকে আপনারা উপকৃত হয়েছেন। দেখা হবে আগামী পর্বে একই দিন একই সময়। আশা করি সে পর্যন্ত আপনারা সবাই সুস্থ এবং সুন্দর থাকবেন। ধন্যবাদ সবাইকে।